আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স 1 এর কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক? জল। 2 অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়? পরিচলন। 3 জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয় পদার্থ। 4 ধাতু জ্বালাইয়ে যে গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা হয় তা হলো অ্যাসিটিলিন। 5 চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। 6 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো বিকিরণ। 7 কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনির জলীয় দ্রবণ। 8 অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হাইড্রোজেন। 9 ঊর্ধ্বাকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ বজ্রপাত। 82 এর আয়তে দিয়েছে তাপ পরিমাপের এসআই একক জুল। 2 বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হলো সূর্যের আলো। 3 সত্য না মিথ্যা NH4Cl জল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি জল দিলে তাপ উৎপন্ন হয় মিথ্যা। 4 দিয়েছে 1 ক্যালোরির সংজ্ঞা লেখো। লিখবে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপকে বলা হয় 1 ক্যালোরি তাপ। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলা হয়ে থাকে। 5 বলেছে হাইড্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যার তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন পাওয়া যায়। জল। অথবা নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে ধীরে ধীরে তার ঔজ্জ্বল্য কমে যায় কেন? লিখবে লোহা সাইকেলের রিমের ওপর ক্রোমিয়ামের আস্তরণ দেয়া থাকে বাতাসে জলীয় বাষ্প আর অক্সিজেনের প্রভাবে যা বিভিন্ন ধাতব অক্সাইডে পরিণত হয় ফলে ঔজ্জ্বল্য কমে যায়। সাথে দিয়েছে তরলের 7 না 6 লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড আর অ্যানোড হিসাবে কোন কোন ধাতু ব্যবহার করবে? লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড হিসাবে লোহার চামচ আর অ্যানোড হিসাবে নিকেলের পাত ব্যবহার করতে হবে। সাথে দিয়েছে তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে? তরলের স্ফুটনাঙ্কের উপরে তরলে উপরিস্থিত চাপ মানে ক্রিয়া করে স্ফুটনের সময় তরল বাষ্পে রূপান্তরিত হয়। তরল বাষ্পে রূপান্তরিত হলে তার আয়তন বেড়ে যায়। বেশি চাপে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে তাই চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে না, তরলের স্ফুটনাঙ্ক কমে যাবে। এখানে বলেছে তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে? না, তরলের স্ফুটনাঙ্ক কমে যাবে কারণ স্ফুটনের সময় তরল বাষ্পে রূপান্তরিত হয়। তরল বাষ্পে রূপান্তরিত হলে তার আয়তন বেড়ে যায়। চাপ বৃদ্ধি করলে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে তাই চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাই তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে না। 3 এর আয়তে দিয়েছে বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এই মান কত হবে? বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে মান হবে 336 কিলো জুল পার কেজি। অথবা বলেছে পরিচলন স্রোত কাকে বলে? অথবাতে দিয়েছে পরিচলন স্রোত কাকে বলে। লিখবে তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ওপরে ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোত সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে, যেমন সমুদ্রবায়ু, স্থলবায়ু। 2 দিয়েছে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে 2টি পার্থক্য লেখো। বাষ্পায়ন হচ্ছে দুটো পার্থক্য বলেছে, বাষ্পায়ন তরলের উপরিতল থেকে হয় আর যে কোনো উষ্ণতাতেই বাষ্পায়ন সম্ভব, আর স্ফুটন তরলের সমগ্র তল থেকে হয়। স্ফুটন শুধুমাত্র একটা নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। অথবাতে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলে জলের অন্তিম উষ্ণতা কত হবে? এখানে দেখো দুটো আলাদা আলাদা উষ্ণতার এবং ভরের হচ্ছে জল, যেটা 200 গ্রাম ভরের জল তার উষ্ণতা 30 ডিগ্রি আর যে 800 গ্রাম ভরের জলের উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস। তো দুটো মেশানো হলে যার উষ্ণতা বেশি সেখান থেকে কম উষ্ণতার দিকে যাবে। তাহলে লিখবে যে ধরা যাক মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস, তাহলে 800 গ্রাম জলের যেহেতু উষ্ণতা বেশি সে তাপ বর্জন করবে। তাহলে 800 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ H1 সমান 800 গুণ 1, জলের আপেক্ষিক তাপ যেহেতু 1
গুণ 80 বিয়োগ টি ক্যালোরি। আর 200 গ্রাম জলে যেহেতু উষ্ণতা কম, সে তাহলে ওই তাপটা গ্রহণ করবে, তাহলে 200 গ্রাম ভরে জল কর্তৃক গৃহীত তাপ H2 সমান 200 গুণ 1 বিয়োগ টি মাইনাস 30 ক্যালোরি। এবার ক্যালোরিমিতির মূল নীতি অনুসারে H1 সমান H2 মানে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তো সেই জন্য এই দুটো সমান করে এখান থেকে আমরা যেরকম সমীকরণের সমাধান করি, তো সেখান থেকে টি বার হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চূড়ান্ত তাপমাত্রা হবে, অন্তিম উষ্ণতা হবে জলে 70 ডিগ্রি সেলসিয়াস। 4 আয়তে দিয়েছে সমীকরণ সহ একটি তাপশোষী আর তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। আচ্ছা, প্রথমে আছে আমাদের তাপশোষী মানে তাপগ্রাহী পরিবর্তন। তাপগ্রাহী পরিবর্তনের উদাহরণ দেবে, এটা আছে 92 পাতায়। চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন। আর এটা লিখে দেবে ক্যালসিয়াম কার্বনেট 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর তাপ শোষিত হয়। আর একটা বলেছে যেটা তাপমোচী মানে তাপ উৎপন্ন হবে, যেটা তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এখানে তিনটে আছে, কার্বনের দহন, পোড়াচুন জলের বিক্রিয়া, মিথেন গ্যাসের দহন। তো এখান থেকে যেটা সোজা লাগবে লিখে দেবে। দুইতে দিয়েছে নিচের বিক্রিয়াগুলি থেকে জারক আর বিজারক দ্রব্যের নাম লেখো। তাহলে প্রথমে যেটা রয়েছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতে জারক পদার্থ হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার 2 নম্বর যেটা রয়েছে যে ক্লোরিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া, হাইড্রোব্রোমিক অ্যাসিডের বিক্রিয়াতে তোমার জারক পদার্থ হচ্ছে ক্লোরিন, বিজারক পদার্থ হাইড্রোব্রোমিক অ্যাসিড। আর 3 নম্বরে জারক পদার্থ হচ্ছে কিউপ্রিক অক্সাইড, বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন। তিরেতে বলেছে পানীয় জল আর সমুদ্রের জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ পরিবাহী, যুক্তি সহ ব্যাখ্যা করো। পানীয় জল আর সমুদ্রের জলের মধ্যে সমুদ্রের জল অধিক তড়িৎ পরিবাহী। পানীয় জলে সামান্য পরিমাণে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, যা শরীরের পক্ষে প্রয়োজনীয়। এখন জলে উপস্থিত আয়নের সংখ্যা কম হয়, তাই পানীয় জল খুবই কম মাত্রায় তড়িৎ পরিবাহী হয়। কিন্তু সমুদ্রের জলে প্রচুর পরিমাণে লবণ দ্রবীভূত থাকায় উপস্থিত আয়নের সংখ্যাও পানীয় জলের তুলনায় অনেক বেশি হয়, তাই সমুদ্রের জল পানীয় জলের তুলনায় অধিক তড়িৎ পরিবাহী হয়। অথবাতে বলেছে তড়িৎ লেপন কি আর তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ লেপন কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরে তৈরি পদার্থের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলা হয়ে থাকে। এক্ষেত্রে যে বস্তুর ওপর অন্য ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসাবে, আর যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড হিসাবে, এবং যে পদার্থের প্রলেপ দিতে হবে তার কোনো লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। উদ্দেশ্য হচ্ছে 1. ধাতুগুলিকে মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা, 2. ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা, 3. ধাতুগুলির ক্ষয়রোধ ও স্থায়িত্ব বৃদ্ধি করা। চারেতে দিয়েছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। লিখবে যে সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কস্টিক সোডা ইত্যাদি, এবং সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো তরল হিসাবে। আর মৃদু হচ্ছে যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য সংখ্যক অণু আয়নিত হয়, অর্থাৎ অধিকাংশ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে, তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি। অথবাতে দিয়েছে, এতে বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্যাথোডে বিক্রিয়া এটা আর অ্যানোডে বিক্রিয়া এটা লিখে দেবে। বিতে দিয়েছে গ্যালভানাইজেশন কাকে বলে। লিখবে লোহা তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। 5 দিয়েছে তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে সৃষ্টি হয়। দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টির একটি বজ্রপাত ছাড়া, উদাহরণ দাও।
লিখবে কোনো আহিত বস্তু যখন তড়িৎক্ষরণের মাধ্যমে তার আধান বর্জন করে বা বিপরীত আধানে আহিত বস্তু সংস্পর্শে এসে প্রশম অবস্থায় আসে, সেই প্রক্রিয়া কোনো ক্ষেত্রে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে ক্ষুদ্র আলোকবিন্দু বা বিস্তৃত উজ্জ্বল আলোকবিন্দু সৃষ্টি করে, একে তড়িৎ স্ফুলিঙ্গ বলা হয়। আর এরকম উদাহরণ হচ্ছে যে সুইচ বোর্ডে সুইচ অন করতে গেলে অনেক সময় এরকম তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। অথবা বলেছে বজ্র নিরোধক কি, এটা কিভাবে কাজ করে। 155 পেজে আছে বজ্র নিরোধক হচ্ছে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার যে ব্যবস্থা তাকে বজ্র নিরোধক বলা হয়ে থাকে। বজ্র নিরোধক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটা ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো থাকে। দণ্ডটির সবচেয়ে উঁচু স্থানে খুব সরু সরু কয়েকটা ছোট ছোট ধাতব শলাকা থাকে। মাটির মধ্যে 5-6 ফুট নিচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা থাকে। একটা সুপরিবাহী মোটা তার দিয়ে দণ্ডটি আর পাতটা যুক্ত করা হয়। এই ব্যবস্থায় বাড়িকে বজ্রপাত থেকে বাঁচায়। বজ্রপাতের ফলে যে প্রবল তড়িৎ প্রবাহ হয় তা ওই তারের মাধ্যমে মাটিতে চলে যায়। বাড়িটাতে বজ্রপাত হলেও বাড়ির কোনো ক্ষতি হয় না। লাইফ সায়েন্সে আসি, একের আয়তে দিয়েছে চাষের জমির একটি সাধারণ আগাছা এখানে হবে অ্যামারান্থাস। 2 যক্ষারক্ষী বায়ুবাহিত 3 শিয়না স্টকের মধ্যে কলম সৃষ্টি করা হয় জোর কলমে। 2 বলেছে 2 এর আই ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ সংক্রামিত হয়? প্লেগ। 2 এর 2 এডস এর পুরো নাম কি? এডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। শস্য আবর্তনে 2টি চাষের মাঝে একবার সিম্বি গোত্রীয় উদ্ভিদ চাষ করা হয়। 4 মিল খুঁজে উত্তর লেখো। মেজর কার্প কাতলা হলে মাইনর কার্প হবে বাটা। 3 এর আইতে দিয়েছে সার্স এর পুরো নাম কি? এই রোগের একটি উপসর্গ লেখো। সার্স এর পুরো নাম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। করোনা ভাইরাসটা লিখবে না, যেহেতু শুধু সার্স বলেছে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আর উপসর্গ হচ্ছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট হচ্ছে এই রোগের প্রধান উপসর্গ। 2 বলেছে জৈব সার আর অজৈব সারের মধ্যে পার্থক্যগুলি লেখো। জৈব সার হচ্ছে তোমার মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক হয়। আর এই অজৈব সার আর জৈব সার হচ্ছে প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি আর ফলনে সহায়ক বিয়োজিত আর পাচিত জৈব পদার্থ। অজৈব সার উদ্ভিদের পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর জৈব সারে তুলনামূলকভাবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পরিমাণ কম থাকে। অজৈব সার হিউমাস সংযোজনে কোনো ভূমিকা নেই। জৈব সারে হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলে সহজে দ্রবীভূত হয় অজৈব সার, তাই উদ্ভিদ এটা দ্রুত গ্রহণ করে। আর জৈব সার জলে দ্রবীভূত হয় না, এই সার শস্য উদ্ভিদ ধীরে ধীরে গ্রহণ করে। অজৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট, জৈব সারে পুষ্টির উপাদান নির্দিষ্ট নয়। অজৈব সার ফ্যাক্টরিতে উৎপাদিত হয়, প্রচুর জ্বালানির প্রয়োজন হয় বলে এই সার খুব দামি আর পরিবেশ দূষণ ঘটায়। জৈব সার প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় বলে এটা সস্তা আর কখনোই পরিবেশ দূষণ ঘটায় না। 3 দিয়েছে খারিফ ফসল এবং রবি ফসল কাকে বলে? উদাহরণ দাও। খারিফ ফসল সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাই মাসে চাষ শুরু হয়, বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল তোলা হয়। উদাহরণ হচ্ছে ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সয়াবিন। আর রবি ফসল হচ্ছে শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে এই ফসলের চাষ শুরু হয় আর মার্চ এপ্রিল মাসে এটা তোলা হয়। রবি ফসল বর্ষার উপরে নির্ভরশীল নয়। উদাহরণ হচ্ছে গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে। এগুলো হচ্ছে রবি ফসলের উদাহরণ। ওর সাথে 4 নম্বর আছে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগি 3টি জাতের উদাহরণ সহ বর্ণনা দাও। এই যে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগিকে 3 ভাগে ভাগ করা হয়। ডিম উৎপাদনকারী জাত মানে লেইং ব্রিড, মাংস উৎপাদনকারী জাত টেবিল ব্রিড, আর উভয় গুণ সম্পন্ন জাত হচ্ছে ডুয়াল ব্রিড। লেইং ব্রিড হচ্ছে এরা বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পারে, তাই ডিমের জন্য এদের পালন করা হয় লেগর, মিনার কাপ। আর টেবিল ব্রিড হচ্ছে এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয় আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন। আর ডুয়াল ব্রিড হচ্ছে এই ধরনের মুরগিদের থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম আর মাংস পাওয়া যায়। ডিম আর মাংস দুটোই পাওয়ার জন্য এদের পালন করা হয় রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার এগুলো।